নমস্কার, শুরু করছি বাংলা বলছে। ইতিমধ্যে প্রত্যাবর্তন এসেছে, মাস ঘুরতে চলল। আজই মন্ত্রিসভার সম্প্রসারণ। ৩৫ জন বিধায়ক, তারা পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আর এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সদ্য বিরোধী দলের জায়গায় আসা, ১৫ বছর শাসন ক্ষমতায় থাকার পর এই মুহূর্তে বিরোধীর জায়গায় যাওয়া তৃণমূল কংগ্রেসের ডামাডোল ক্রমশ চলছে। আমরা গত শনিবারই দেখেছি অভিষেক ব্যানার্জি তিনি আক্রান্ত হয়েছেন এবং তাকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তোলপাড় জাতীয় রাজনীতি। আর এর মধ্যেই গতকাল বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি যে বৈঠক ডাকলেন সেখানে হাতে গোনা নাম্বার কোনো রকমে ২০-র আশপাশে পৌঁছলো। আর আজকে কাহানি মে টুইস্ট। আমরা দেখতে পেয়েছিলাম যে গত ৩ দিন ধরেই সিআইডি তারা সই জাল সংক্রান্ত বিষয় নিয়ে কখনো নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন, কখনো কুণাল ঘোষের বাড়িতে যাচ্ছেন, কখনো বাহারুল ইসলামের বাড়িতে যাচ্ছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ দিচ্ছেন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রেস কনফারেন্সে বললেন যে অভিযোগ এসেছিল তৃণমূল কংগ্রেসেরই ২ বিধায়কের তরফ থেকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং তৎক্ষণাৎ পত্রপাঠ, তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এরপরেও সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন যে আরও অনেক বিধায়কই তাদের সঙ্গে রয়েছেন। তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদের জন্য আরও বড়সড় আশঙ্কা অপেক্ষা করছে? তৃণমূল কংগ্রেস দলটাতেই কি বড়সড় ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন নীলাঞ্জন দাস, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে ওফেলিয়া আমার সঙ্গে রয়েছেন এবং ওফেলিয়া সিনহা, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই এর পক্ষ থেকে শ্রীকুমার মুখার্জি। আমি আলোচনায় যাওয়ার আগে একবার আপনাদের দেখাবো যে পালা বদলের পর জাস্ট মাস ঘুরলো, মে মাসটা, ৪ঠা মের পর আজকে ১লা জুন। আর এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ডামাডোল, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। দেখুন, ভোটে ভরাডুবি, খোদ নেত্রী পরাজিত, বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে পুলিশ তদন্ত, মমতার ডাকা বৈঠকে দেখা নেই জয়ী বিধায়কদের একাংশের। এই চরম ডামাডোলের বাজারে ২ জন বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার। কেন? মাত্র ৮০ জন বিধায়ক, তার মধ্যেও কেন ২ বিধায়ককে ঝেড়ে ফেলতে হলো? অধ্যক্ষের সঙ্গে সৌজন্যের সাক্ষাতের কথা বলেন, কিন্তু বাস্তবে দেখা গেল দলের নামেই নালিশ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি দেন ঋতব্রত ও সন্দীপন। টিএমসির ২ জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে তাকে সিআইডিতে দিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যেই তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই ২ জনই মিটিংয়ে বসছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। তৃণমূলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ, স্ক্যানারে ১৩ জন বিধায়ক। সিআইডির জিজ্ঞাসাবাদে ৩ বিধায়ক সই না করার কথাও স্বীকার করে নেন। বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নেই। পালা বদলের সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়েছে তৃণমূলে। পদ ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে সরেছেন শান্তনু সেন। রবিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে কালীঘাটে হাজির হন মাত্র ১৯ জন বিধায়ক। ভেস্তে যায় দলনেত্রীর ডাকা বৈঠক। आज अगर नैतिकता के लिए हम लोग को दल से सस्पेंड किया गया है, हम लोग बहुत खुश हैं, क्योंकि अगर नैतिक काम करना हर विधायक का कर्तव्य है, वही हम लोग किए हैं और दल अनैतिक काम को ही समर्थन करता है। आज दल के पदक्षेप से ये साफ जाहिर हो चुका है। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরো ১২টা বাজবে বলে আমার অনুমান। কান পাতলে শোনা যাচ্ছে মমতার বৈঠকে গড়হাজির থাকা বিধায়কদের একটা বড় অংশ
সমান্তরাল দল গঠনের বৈঠক করেছেন। আর সেই বৈঠকের উদ্যোক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, মহারাষ্ট্রে যেভাবে ভেঙে দ্বিখণ্ডিত হয়েছিল শিবসেনা, তেমনই কিছু তৃণমূলের সঙ্গেও হতে চলেছে। তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। কখনো বঙ্গভবন, কখনো বিধানসভা। ঋতব্রত ও সন্দীপনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হঠাৎ সৌজন্য সাক্ষাৎ। জল্পনা ছিলই, তবে কি এসব সৌজন্য সাক্ষাতের আড়ালে কি লুকিয়েছিল তৃণমূলের আজকের অস্থিরতার ব্লুপ্রিন্ট? মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন, যে দলটাই উঠে গিয়েছে তার বিরুদ্ধে প্রতিহিংসার কোনো মানেই হয় না। কলকাতা টিভি। আমি নীলাঞ্জনের কাছে আসি যে নীলাঞ্জন 15 বছর এত দাপটের সঙ্গে তোমরা ক্ষমতায় থেকেছো, এমনকি 2021-এ তোমাদের অর্থাৎ জয়ী বিধায়কের সংখ্যা ছিল 213, যেটা পরবর্তীকালে আরো বেড়েছিল। রাদার 2024-এ তোমাদের এতজন সাংসদ, তোমরা 2019-এর থেকে নাম্বারটা অনেক বাড়িয়ে নিয়েছিলে। সেই তৃণমূল কংগ্রেসের একই অবস্থা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দল ভাঙাটাই কি তাহলে ভবিতব্য? শুভ সন্ধ্যা মৌপিয়াদি এবং বাকি সকলকে। আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে কিছুজন এসেছেন এবং তারা এখন থেকে নিজেদের যা প্রতিপত্তি এতদিন ধরে তারা যেটা করেছেন সেটা যেন সুরক্ষিত থাকে, তার জন্য কেউ কেউ বিজেপির শেল্টার চাইছেন। এবার ডাইরেক্টলি তো শেল্টার করা যায় না, তো ওই যে একটা অপারেশন লোটাস যেগুলো আমরা মহারাষ্ট্রে দেখেছি বা অন্যান্য রাজ্যে দেখেছি, সেই জিনিসগুলো ঘটানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তার প্রেক্ষাপট আলাদা ছিল। এখানে অলরেডি 208 জন বিধায়ক বিজেপির সঙ্গে রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, নীলাঞ্জন, এই সন্দীপন সাহা বা ঋতব্রত যেটা নিয়ে আপত্তি জানিয়েছে, সেটা কিন্তু একটা খুব সিরিয়াস বিষয়, সই জাল। না, সই জালের বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু সই কাজে করা নীতির হয়নি, প্রসঙ্গ আসছে। কিছু সই করা হয়নি, সেখানে ব্লক লেটার্সে তাদের নাম লেখা ছিল এবং সই হয়নি, বা বিষয়টা তদন্ত হচ্ছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ ওটা অলরেডি যেহেতু এটা সিআইডি তদন্ত করছে। কিন্তু এখানে আমাদের দুজন মাননীয় বিধায়ক যারা তৃণমূলের জোড়াফুল প্রতীকে জিতেছেন, কেউ কিন্তু বালিশ প্রতীকে জেতেননি, এটা মাথায় রাখতে হবে। তো জোড়াফুল প্রতীকে জিতে তারা দলের কাছে কিছু না জানিয়ে তারা চলে গেলেন স্পিকারের সাথে দেখতে, এবং মাননীয় স্পিকারের সাথে তাদের দেখাও হয়ে গেল। আমাদের সেই একজন বিধায়ক, তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা হয়ে গেল দিল্লিতে। এগুলো মানে টু মাচ অফ কোইন্সিডেন্স নয় কি? এবং মাননীয় স্পিকারের সাথে তো আমাদের যিনি বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেস 80টা যে এমএলএ জিতেছে, এটা তো আর মানে লুকিয়ে রাখার মতন কোনো বিষয় না, এটা ইসিআই নোটিফাই করেছে। দুজনকে দল বহিষ্কার করেছে, অর্থাৎ তারা এখন মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন আর কি। তো তারা চাইলে এখন বিজেপিতে জয়েন করতেই পারেন, তাদের রাস্তা একদম ক্লিয়ার। কিন্তু সেটা না করে তারা যদি এখন মনে করেন যে তৃণমূলের অন্দরে ভাঙন ধরাবে, তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই দলটা গঠন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিম্বল। কিন্তু কালকে যদি মানে, এবং আপনি যেটা বলছেন মহারাষ্ট্রের প্রেক্ষিত আলাদা ছিল, একদমই নয়। সেখানেও কিন্তু প্রথমে একনাথ শিন্ডেকে নিয়ে সরকার গঠন হয়েছিল, পরবর্তীকালে প্রয়াত অজিত পাওয়ারকে তাঁকে নিয়ে দলটা ভাঙানো হয়েছে, এনসিপি ভাঙানো হয়েছে। এনসিপির প্রতিষ্ঠাতা হচ্ছে শরদ পাওয়ার, তার থেকে দলের সিম্বল কেড়ে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা দেখেছি। বিজেপি সাম দাম দণ্ড ভেদ তারা সমস্ত কিছু করে, তারা কিন্তু বিজেপি একমাত্র কংগ্রেসকে ভয় পায় না, কিন্তু আঞ্চলিক দলকে ভীষণ ভয় পায়। তা আঞ্চলিক দলকে সবার আগে শেষ করে দিতে হবে, সবার আগে শেষ করে দিতে হবে। যতগুলো জায়গায় আপনি দেখবেন যারা কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করেছে, সেই দলগুলোকে বিজেপি ভেঙেছে। আর যারা কিনা আমি এই প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো। বাট যখন দল ভাঙার কথা, একটু আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছিলেন যে দল ভাঙার খেলা ইত্যাদি, আমি ওটাতে কিন্তু জানি। ঠিকই তো, তোমরা তো জানো এই রাজ্যে তোমরা দল কম ভেঙেছো। তোমার পাশে অশোক ভট্টাচার্য বসে আছেন। কংগ্রেসের যে এই যে ভাঙাভাঙের খেলাটা, যে নির্বাচিত পুরসভা হাত বদল হয়ে গেছে, নির্বাচিত পঞ্চায়েত হাত বদল হয়ে গেছে, একের পর এক ভাঙার খেলা। কেউ যদি নিজে থেকে জয়েন করতে চায় সেটা তো একটা আলাদা বিষয়। আজকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহার মনে হতো যে তৃণমূল কংগ্রেসটা আর করা যাচ্ছে না, সন্দীপন সাহা 20 দিন আগে আমি তার নামটাও শুনিনি, তো তিনি এখন তার মানে একজন, তার বাবা আগে বিধায়ক ছিলেন, তো তার পুত্র এখন বিধায়ক হয়েছেন, তো তিনি এখন যদি এখন নীতি নৈতিকতার কথা বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি শেখাতে আসেন, গোটা বাংলায় তিনি একটা নতুন ভাবধারার রাজনীতি চালু করতে চাইছেন,
মানে যেটা হচ্ছে মানে বিজেপির সামনে নুইয়ে নুইয়ে চলার রাজনীতি, সেই জিনিসটা তারা এখন আমি আমাদের আসবো, সামনে আমি একটু আসছেন, ওফেলিয়ার আত্মবিশ্বাস কাছে আসি। দেখছেন। ওফেলিয়া, আমাকে একটা কথা বলুন যে ঋতব্রত এই আজকে এখন কটা বাজে? এখন এক্স্যাক্টলি হচ্ছে 7:12, মানে আজকে 1 জুন 7:12। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এদের কি মনে হচ্ছে যে সদ্য প্রাক্তন ভালো তৃণমূল? তৃণমূল কারণ দলটা বহিষ্কৃত হয়েছে, চোরের ভালো দল। ভালো তৃণমূল ছিল কোনো 4 ঘন্টা আগেও। তৃণমূলই ভালো তৃণমূল নয়। ঠগ বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে তৃণমূলের এই অবস্থা। তাই ভালো খুঁজে পাওয়া খুব কঠিন। এই যে কাদের জন্য দরজা খোলা, ভালো পেলে তো ভালো খোঁজার কোনো জায়গা নেই। এরা নিজেদেরকে যদি এখন ধোয়া তুলসী পাতা বানাতে চান, ঘাস ফুলের গন্ধ যদি এখন গা থেকে ঝেড়ে ফেলতে চান, পারবেন না। দলটা তোলাবাজের দল তৃণমূল দল, সেখানে এখন জালিয়াতি, যত ধরনের দুষ্কর্মকারী সবাই ওখানে নেতা ছিল, বিধায়ক ছিলেন, তাছাড়া সাংসদ ছিলেন, সবাই যত ধরনের কুকর্মের যারা কারিগর তারা ওই দলটার মাথা। এবং যিনি যার অনুপ্রেরণায় আমাদের চিড়িয়াখানা একটা বাঘ সিংহের বাচ্চা হয়, তাহলে এই এতগুলো কাজ তার অনুপ্রেরণায় তার দলের লোকেরা তো শিখেছে। তিনি তো বলছেন আমি বড় খেলোয়াড়। আর এক্ষুনি তৃণমূলের যিনি মুখপাত্র বললেন একটি কথা, আঞ্চলিক দল। ইয়েস, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় কথাটা যেন আর উচ্চারণ না করা এটা হয়। আমাদের দলের উনি নাম। গ্যারেন্টি দিয়ে দলের বলে নাম দিয়েছেন এটা। আঞ্চলিক দল। নাম সোনার পাথর বাটি ওইসব বাদ দিন, নাম যে নাম উচিত সেই নাম রাখুন, আঞ্চলিক। আপনি ঠিকই বলেছেন। আর এই আঞ্চলিক দলটা যে ভেঙে পড়বে, কারণ এদের কোনো ন্যায় নীতি কিচ্ছু ছিল না, কেবল টাকা পাওনা 25-75-এর ভাগের উপরে দলটা দাঁড়িয়েছিল। সরকার চলে যাবে, আমরা এটা এপ্রিলে বলেছি আমি, যেদিন এই সরকার চৌঠামে চলে যাবে তারপর এই দলটার অস্তিত্ব থাকবে না। বর্তমানে এই দলের অস্তিত্বের সংকট। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বলেন যে সুপ্রিমো, তার ডাকে 80 জন বিধায়কের মধ্যে 19 জন আসছেন। এর চেয়ে লজ্জার কিছু আর নেই। আর এই যে ভাই পোকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন সাধারণ একজন এমপি সাংসদ, এর চাইতে বেশি আর তো কিছু নয় তিনি। তার বাড়ি ঘর নিয়ে এত কিছু, আজ তাকে নাটক করতে হলো। ভাবতে পারছেন, একটা নাটকের মহড়া সাজিয়ে দিতে হলো। কিন্তু এত দুর্বল চিত্রনাট্য, এই যে কে ডিম ছুড়বি, আমি এই প্রসঙ্গে পরে আসবো, ডেফিনেটলি আসবো। হ্যাঁ, কিন্তু এই জিনিস ভাঙন আসছে আসন্ন, মানুষের দৃষ্টি ঘোরানো। কিন্তু আমার একটা simple প্রশ্ন, শুভেন্দু অধিকারী ভালো তৃণমূল ছিল। আরেকটা আমি বলি, আমি তো বলছি দলে ক্ষমতায় থাকাকালীন যারা এসছেন প্রকৃতপক্ষে তাদের সত্যি বোধোদয় হয়েছিল এবং তারা বুঝেছিলেন যে এই পার্টি নয়, এই ব্যান্ড পার্টি চোরের পার্টিতে থাকা উচিত নয়। তখনই তারা নিজ নিজ পদ ছেড়ে এসছেন। কেউ মোহ লালসায় সেখানে ছিলেন না। যারা এক্স্যাক্টলি এক সেকেন্ড ওফেলিয়া, এখানে ডেফিনেটলি এইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট। আমার মনে আছে যে 2020 নভেম্বর এন্ড, সেখানে শুভেন্দু অধিকারী মন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন, এই খবরটা আমারই ব্রেক করা ছিল। এবং সেটা ওই সময় 2021-এর নির্বাচনের আগে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল যে শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমে মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন, যেখানে সামনে 2021-এর নির্বাচন, এবং 2021-এর নির্বাচনে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তিনি মন্ত্রী থাকাকালীন মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন, বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। তারপর তিনি ডিসেম্বরে বিজেপিতে জয়েন করেন। এই যে এই জায়গাটা, আমি শ্রীকুমারদার কাছে আসবো যে শ্রীকুমারদা, এখানে যদি আমরা দেখি যে ঋতব্রত আগে সিপিআইএম এর সঙ্গে ছিল, বামেদের সঙ্গে ছিল, শুধু তাই নয়, সে রাজ্যসভার সাংসদও ছিল। পরবর্তীকালে সেখান থেকে বহিষ্কার, এবং অনেকে লঘুস্বরে যেটা বলছেন যে তিনি সম্ভবত সাম্প্রতিক অতীতে মনে পড়ে, মানে স্মরণকালের মধ্যে একমাত্র সেরকম প্রমিনেন্ট পার্সোনালিটি যে দুটো দল থেকে যিনি বহিষ্কৃত হলেন। প্রশ্নটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসে যা যা হতো খুব খারাপ হতো, বা আমরা দেখেছি কাকলি ঘোষ দস্তিদার, তিনিও কদিন আগে বেসুরো হয়েছেন, বা অনেকেই এখন মুখ খুলছেন। 4 মের আগে তাদের এই বোধোদয়টা হলো না। 2 হচ্ছে 4 মেতে যদি ধরা যায়, যদি এরকমটা হতো যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতো, এই বোধোদয়গুলো তাদের হতো। আমি কয়টা কথা খেয়াল করিনি।
কারণ তুমি ছিলে, এই প্রোগ্রামটাও করেছিলে। চপলা সর্দারকে মনে আছে? আমাদের জ্যোতিবাবুর সামনে মেয়েটি রেপ্ট হয়েছে বলে তাকে নিয়ে এসে বসানো হয়েছিল, পরে পুলিশ দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তাকে ভর্তি করা হয়েছিল একটি হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে। পরবর্তীকালে সে উধাও হয়ে গেছিল এবং যে নার্সিংহোমে তাকে লুকিয়ে রাখা হয়েছিল সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারদের নার্সিংহোম। এটা তো খবর হয়েছিল, একদম বড় খবর। কাজেই এই গোটা প্র্যাকটিসটা, ভেতরের প্র্যাকটিসটা কাকলি দেবী জানেন, যদিও একজন অত্যন্ত বামপন্থী ঘরানার বড় নেতার পরিবারের একজন। এটা একটা দুঃখের জায়গা আমাদের, কিন্তু কাকলি দেবী এটাই, তার হাজবেন্ড তো এটাই, সুতরাং এরা এই কাজটার সাথে অভ্যস্ত। দ্বিতীয় হচ্ছে এরা দল পাল্টাতেই পারে, যে কোনো সময় পাল্টাতে পারে। দুই, আঞ্চলিক আরেকটা হচ্ছে যে মমতাকে চিঠি দিল না কেন, কুণাল বাবু বললেন। আমার প্রশ্ন হচ্ছে মমতাকে চিঠি দেওয়ার তো কোনো ব্যাপারই নেই, কারণ এরা সবাই ইন্ডিভিজুয়াল। কার ঘাড়ে চেপে কখন ইলেকশন জিততে হয় জিতে নেয়, তারপরে নিজের ঘাড়ে নিজে থাকে। এইটাই হচ্ছে এদের প্র্যাকটিস। কুণাল ঘোষ, আমি যদি জিজ্ঞেস করি, যখন গাড়িতে থাপ্পড় মেরে মেরে কথা বলার চেষ্টা করছিল, সমস্ত টিভি চ্যানেল তার কাছে বুমটা ধরার চেষ্টা করছিল, সেই সময় কুণাল যে কথা বলেছিল যে সব কিছুর মূল নাটের গুরু চোরটা হচ্ছে মমতা ব্যানার্জি, তো সে কুণাল কোথায় গেল আজকে? আজকে কি বলছে? উল্টোটা বলছে। কাজে কুণাল আছে তৃণমূলে। প্র্যাকটিক্যালি এই দক্ষিণপন্থী দলের এটাও একই সঙ্গে এটা মেনশন করতে হবে শ্রীকুমার দা, যে এই প্রশ্নটা কিন্তু কুণাল ঘোষকে বারংবার এই প্রশ্নটা ফেস করতে হয়েছে, যে আপনি তো এই কথাগুলো বলেছিলেন এবং সেই ভিডিও ভীষণ রকম ভাবে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে। একদম যতবারই এই প্রশ্ন করা হচ্ছে, কুণাল ঘোষ কিন্তু ওই বক্তব্যটাকে কোনো ডিজোন করেননি। কাজে অন্তত এক্ষেত্রে তার যে স্ট্যান্ড, এবং এখনো তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে, ডিজোন না করা আর অ্যাক্টিভিটি যেটা রিফ্লেকশন হয়, সেই দুটো যদি এক না হয় তাহলে মানুষের কাছে তিনি কোনোদিনই তৃণমূল ছাড়েননি। সে চোরেদেরই তো ওটা জায়গা, সে যে চোরেরাই কথা তো বলেছিল, আছে, চোরেরাই থাকবে। সেই প্রশ্ন হচ্ছে যে আমি একরকম বললাম আর আমি একরকম করলাম, এই দুটো যদি একসাথে থাকে তাহলে মানুষ তাদেরকে ডিজোন করে। কুণাল ঘোষ জিতে গেছেন তার মানে তিনি খুব পছন্দের মানুষ সবার কাছে, এমনটা নয়। একটা ব্রেক নিতেই হবে। তার আগে আমি একটু অশোকদার কাছে যাই, আমি এই প্রসঙ্গে আমি আবার আসবো। আমি অশোকদার কাছে আসি। অশোকদা, এতদিন আমরা দেখেছি যে কংগ্রেসের একের বেশি মানস ভূঁইয়া থেকে শুরু করে তখনকার মৌসুম, যদিও মৌসুম বেনার্জি নূরের ঘর ওয়াপসি হয়েছে বা ইলেকশনের আগে, এরকম একের পর এক ভাঙন আমরা দেখেছি। কংগ্রেস সাইনবোর্ড বানানোর, কংগ্রেসকে সাইনবোর্ড বানানোর কোনো প্রচেষ্টাই সেই সময় শাসক দল, অর্থাৎ সদ্য প্রাক্তন শাসক দল, তারা তাতে কোনো ফাঁক রাখেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলছেন যে অনেক বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডাকছেন, সেখানে বিধায়কের সংখ্যা 20 ছুটছে না। কুণাল ঘোষের কথা মতো কুণাল ঘোষই বলছেন যে একটি হোটেলে নাকি মিটিং করেছেন, তাতে অনেক তৃণমূল বিধায়করা ছিলেন। সাপুরের মৃত্যু হয় তো সাপের কামড়ে, এটা নতুন তো কোনো কিছু নয়। একটু আগে দেখছিলাম না, সদ্য প্রাক্তনা মুখ্যমন্ত্রী বলছিলেন যে তিনি অনেক বড় খেলোয়াড়। সত্যি তো, ওনার চেয়ে বড় খেলোয়াড় কেউ আছে নাকি? ক্ষমতায় আসার পরে 2011-এ যাদের ঘাড়ে ভর দিয়ে ক্ষমতায় আসলেন, যাদের পয়সায় হেলিকপ্টার চললো, সেই কংগ্রেসের পার্টি অফিসগুলোকে দখল করতে হবে, সেই কংগ্রেসের পঞ্চায়েত পৌরসভাগুলোর সদস্যদের জোর করে নিয়ে নিতে হবে, দলে না আসলে তাদের আর্মস কেস দিতে হবে, গাঁজা কেস দিতে হবে, আরও বাজে বাজে কেস দিতে হবে, থানা থেকে ফোন আসবে। মৌপিয়া, আমরা সিপিএমের সাথে বামপন্থীদের বিরুদ্ধে 4-4টে দশক মুখোমুখি লড়াই করেছি, রক্তক্ষয়ী সেই লড়াই, কিন্তু কেউ আমরা বলতে পারবো না কংগ্রেস আমলেও কোনো দিন থানা থেকে ফোন যেত বামপন্থী নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে আপনাকে কংগ্রেসে যোগদান করতে হবে, কিংবা উল্টোটা কোনো দিন হয়েছে যে আপনাকে বামফ্রন্টে যোগদান করতে হবে, সিপিএমে যোগদান করতে হবে। বিরোধী শূন্য করে দেবে একের পর এক। বড় বড় নীতি নৈতিকতার কথা বলছিল ভাই নীলাঞ্জনকে ধন্যবাদ। নীলাঞ্জন যে স্পিরিটে আজ তৃণমূলটা করছে, ওর দলের দুয়ানা চাওয়ানোর নেতারা যদি এই করতো, সবাই এরকমভাবে লুকিয়ে পড়তো না, পালিয়ে পড়তো না। ধন্যবাদ নীলাঞ্জনকে দেখে ওর দলের নেতাদের শেখা উচিত। আমি বলতে চাইছি রবিউল ইসলাম, অপূর্ব সরকার, তারপরে কার নাম বলবো, হুমায়ুন কবির, ভুলে যাচ্ছেন? মানে আমি ভাঙনের শুরুর কথা বলছি। একের পর এক তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শ্রীকুমার দা তখন বিধায়ক ছিলেন,
শ্রীকুমার দাস নিজে তখন বিধায়ক ছিল, আমি ঘটনাচক্রে বিধানসভায় যেতাম মধুবাবুর আত্মসহায়ক হওয়ার জন্য, আমি নিজের চোখের সামনে দেখছি দিনের পর দিন আপিল করা হচ্ছে, কোনো রকম শুনানি হচ্ছে না, কিছু হচ্ছে না। এই নোংরামিগুলো কি মানুষ ভুলে গেছেন নাকি? আর এই নকল, মানে আমি তোমাকে বলছি মৌপিয়া, মানে আমি কোনোদিন আমার রাজনৈতিক জীবনে দেখিনি এখানে এতগুলো মানুষ বলছে, শ্রীকুমার দা অনেক প্রবীণ, তারাও বলতে পারবে না তুমি এতদিন সাংবাদিকতা করছো। মানে এই দলটার নকল করতে করতে কোথায় গেছে? দলের নাম কংগ্রেসের নাম দিয়ে নকল করেছে, শাখা সংগঠনের নাম তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, এমনকি জন্মদিন নকল হয়। মানে তুমি বলো তৃণমূল ছাত্র পরিষদ নাম দিল, 28 আগস্ট তার জন্মদিন হয়ে গেল, এ সম্ভব নাকি? বলছি নকল করতে করতে নিজের বিধায়কের সই নকল করা, মানে কোন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। আর একটা কথা বলছি, নীলাঞ্জন ভাই কি বলবো, ছোট্ট ভাই আমার, লোকের রজ্জুতে সর্পভ্রম হয়, ওর সর্পে রজ্জু ভ্রম হচ্ছে, আর সেই কারণে বলছে কংগ্রেসকে নাকি বিজেপি ভয় পায় না। আরে রাহুল গান্ধীকে ভয় পায় বলে তার সাংসদ পদ খারিজ করেছে, তাকে জেল খাটানোর চেষ্টা করেছে, আজও চেষ্টা করছে রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিল করার। আরে ভাই রাখো, তোমাদের দিদিমণি বসন্তের কোকিল বলতেন, এখন রাহুলজি বলছেন ইয়ে ডর হামকা হচ্ছে লাগা। আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর আমরা গত শনিবারের যে ঘটনা, সোনারপুরে যখন সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় যে পরিস্থিতি তৈরি হয় তার উদ্দেশ্যে ছুটে আসে ডিম, একটি পাথরও উড়ে আসার ছবি দেখা গেছে এবং তাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল চাপানুতোর। ইতিমধ্যেই আমরা দেখেছি রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির নেতারা অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন না তারা সোচ্চার হয়েছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ হচ্ছে যে ওখানে যারা এটা করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, তারা লাভলি মৈত্র ঘনিষ্ঠ, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। সব নিয়ে আমরা আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এবার সোনারপুরের ঘটনার পর এই মুহূর্তে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে। তিনি লোকসভা স্পিকার ওম বিড়লা তার গোচরেও বিষয়টি আনতে চলেছেন বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে বিজেপির অভিযোগ যে এর সঙ্গে বিজেপির দূরের কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে এই নিয়ে রীতিমতো চর্চা গত 3 দিন ধরে, রাজ্য স্তরে তো বটেই, জাতীয় রাজনীতিতেও দেখুন। সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোড়া হয় ডিম, ছেঁড়া জুতো, ছেঁড়া হয় জামা, অভিষেকের চশমা ভেঙে যায়। কিন্তু এত কাণ্ড যখন ঘটছে তখন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কোথায়? অভিষেকের ওপর হামলা তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। 1 মাসের মধ্যেই কেন এত ছন্নছাড়া রূপ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় 6 জন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। ধৃত আকাশ গায়েন, নির্মাল্য সেনগুপ্ত, কাজল দাসরা আদতে তৃণমূলেরই লোক বলে দাবি করছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এক্স পোস্টে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 জন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী, তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। শনিবারের ঘটনার পরেই তৃণমূল সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করে। তৃণমূলের দাবি বিজেপি মণ্ডল সভাপতি অভিজিৎ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিড়কে উস্কানি দিচ্ছিলেন। টিএমসি প্রশ্ন তুলেছে, যদি এটি স্বাভাবিক জনরোষ হয়ে থাকে তাহলে এত বড় ভিড় কারা জড়ো করেন? অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। তবে এই ঘটনাকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্ষেত্রেও জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো প্রয়োজন নেই এটা করার, যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়,
এটা আপনাদের দেখতে হবে। সোনারপুরে হামলাকাণ্ডে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হস্তক্ষেপ দাবি করতে চলেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় অভিষেকের পাশে এসে দাঁড়িয়েছেন সর্বভারতীয় বিরোধী নেতারা। রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, হেমন্ত সোরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল সবাই নিন্দা করেছেন সোনারপুরের ঘটনার। কলকাতা টিভি। আমি ওফেলিয়ার কাছে আসছি। ওফেলিয়া, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যে বক্তব্য শোনালাম, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিশানা করছেন বিজেপিকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার উপর। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসও একের পর এক ছবি সামনে এনে তারা অভিযোগ করছে যে এটা যারা করেছে তারা বিজেপির নেতাদের ক্লোজ এবং তারা বিজেপির একাধিক পদাধিকারী রয়েছে। অন্যদিকে আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যে না, বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন, তিনি সবাইকে বার্তা দিচ্ছেন, তিনি শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার তারাও বার্তা দিয়েছেন যে এই ধরনের ঘটনা থেকে যেন বিরত থাকেন। কিন্তু যেটা হলো, এটা কি সত্যি আপনার মনে হয় যে এটা আপনারা যারা সদ্য সরকারে এসেছেন সেখানে দাঁড়িয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে তার উপর হামলার ঘটনা ঘটলো, তারপর আমরা দেখলাম যে রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তারা সবাই পাশে দাঁড়ালেন, আপনার কি মনে হয় যে এটা না হলেই ভালো হতো? দেখুন, জনগণের জনরোষ, এত মানুষ জড়ো হয়েছে। আমি তার আগে বলি, এটা তো একটা দুর্বল চিত্রনাট্য। সত্যি তো নাটকের মোহনা না কি চলছিল। উনি 4 চাকা ছেড়ে 2 চাকায় বসলেন উইদাউট হেলমেট। কোথা থেকে একটা শিরস্ত্রাণ চলে এলো, সেটা আবার ক্রিকেট খেলার হেলমেট। ভাবুন, এগুলো কি সব আগে থেকে তৈরি ছিল প্রেক্ষাপট? কে ডিম ছুড়বে, কে জুতো ছেঁড়া ছুড়বে, সমস্ত একেবারে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ। এবার জনরোষের মুখে উনি পড়ে গেলেন। দেখা যাচ্ছে লাভলি মৈত্রর সঙ্গে ফুটবল ম্যাচের ছবি। লাভলি মৈত্ররা কি শিখেছেন? এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তারাও প্রতিহিংসা পরায়ণতা শিখেছেন এবং সেটাই তারা অ্যাপ্লাই করেছেন। যখন দেখেছেন তিনি পেলেন না, এবার তিনি কি করলেন? প্রতিশোধ। তারা এটাই জানেন এবং তাই করেছেন সম্পূর্ণ তৃণমূলের লোকেরা। আমার এখানে একটা প্রশ্ন আছে ওফেলিয়া, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, এক সেকেন্ড, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। জনরোষ শব্দটা শাসকের খুব কমন শব্দ। যখন আমরা দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনা দেখতাম, যখন আমরা জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা দেখতাম, যখন আমরা বাবুল সুপ্রিয়, তখন তিনি বিজেপিতে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার উপর হামলার ঘটনা দেখতাম, তার গাড়িতে হামলা হতো। যখন আমরা খগেন মুর্মু, শঙ্কর ঘোষ দেখেছি গত অক্টোবরে, তখন তৃণমূল কংগ্রেস জাস্টিফাই করার চেষ্টা করেছে জনরোষ বলে। কিন্তু এর মধ্যে তো পরিবর্তন এসেছে বলেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছেন যে কেউ এগুলোর মধ্যে লিপ্ত হবেন না। এবং প্রথম থেকে আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন আমাদের কার্যকর্তারা কেউ এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত নয়। কিন্তু যেখানে জনগণ তারা নিজেরা বেরিয়ে এসে বলছে যে আমরা এই ধরনের তাদের থেকে মুখের ভাষা পেয়েছি, ওনার যে ঔদ্ধত্য ছিল সেটা মানুষ নিতে পারত না। মুখের ভাষাটা উনি তো মাটিতে নেবে রাজনীতি করে তো আজ রাজনৈতিক ব্যক্তিত্ব হননি। উনি তো একটা সাদা জামা পরে একেবারে পোশাকি রাজনৈতিক ব্যক্তিত্বতে পরিণত হয়েছেন পিসিমার হাত ধরে। আজ ইনি এত অসুস্থ হয়ে গেলেন, একবার ভেবে দেখুন। হেলমেটের কেস যা হয় না হয় সেই সরকার দেখবে, কিন্তু 2টো হসপিটাল ঘুরেছে বেসরকারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। উনার ওয়াইফ, স্ত্রী, বাবা, মা, কারোর দায়িত্ব বর্তায় না একটা ছেলের উপর। একা বৃদ্ধ পিসিমার যত দায়িত্ব। ওফেলিয়া, এখানে একটি বক্তব্য নিঃসন্দেহে অ্যাড করা দরকার। সেদিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা বা মাকে হাসপাতালে দেখা গেছে। এবং ডেফিনেটলি কার পরিবারের কে যাবেন না যে একদম পারিবারিক ব্যাপার। আমার মনে হয় এটা পলিটিক্যাল রাখাটা উচিত না। আমি আলোচনাটা পলিটিক্যাল রাখা কিন্তু দায়িত্ব বিষয়টা যেটা সেটা তাহলে হাসপাতালে বাবা মাকে দেখা না, রাজনৈতিক ব্যক্তিত্ব না, তারা কোনো রকম মন্তব্য করে না। তো বাইরে দিতেই হবে। আমি জানি না, বাইরে দিতেই হবে, যে কোনো রিলেটিভ কেসে বাইরে দিতে হবে। ক্ষেত্র থেকে বাবা মার ক্ষেত্রে সেটা তো আমি বলবো যে ঠিক আছে, আমি তাও মেনে নিলাম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, কিন্তু মিথ্যা ভাষা
ভাষণ কেন উনি আমি আসবো, করছেন? নীলাঞ্জন। মিথ্যা এক ভাষণ second, করেছেন এক যে second, অসুস্থ হয়েছে, বাড়িতে চিকিৎসা হয়েছে, সেখানে কি প্যান 40 তার প্রেসক্রিপশনে Okay, ছিল? okay. আর এই উত্তর নেই। ডিমের পচা গন্ধ ঘোচানোর জন্য তো একটা পুকুরে স্নান করিয়ে নিলেই হতো। এটাই উত্তর নেই, তো ওফেলিয়া। নীলাঞ্জন। এতগুলো মিথ্যে কথা তো আমাকে একটু অ্যাড্রেস করতে একটু টাইম লাগবে। প্রথম কথা, যার কথা বলছেন তাকে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় বিধায়িকা নবনির্বাচিত রূপা গঙ্গোপাধ্যায়ের সাথে, সে একজন পরিচিত বিজেপি কর্মী। প্রথম কথা, পোলিং এজেন্টকে দেখা গেছে। না না, শুনুন, আপনি আমার Polling কথা, agent কে আপনি দেখা অনেক গেছে। কথা মিথ্যে কথা বলেছেন, ওফেলিয়া, একটাও না, আমি বলিনি। না, এক এক করে আমি বক্তব্য সেখানে রাখো, no উপস্থিত personal ছিলাম। attack, no আমি personal attack। উপস্থিত ছিলাম এবং ঘটনাচক্রে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। বিকেলবেলা আমার একটা চ্যানেলে অ্যাসাইনমেন্ট থাকার জন্য আমাকে বেরিয়ে আসতে হয়। অভিষেক দা যাওয়ার আগেই আমাকে বেরিয়ে আসতে হয়। আমি যেখানটা উপস্থিত ছিলাম জায়গাটার নাম কামরাবাদ, এবং সেখানে বি গার্ডেন বলে একটি কমিউনিটি হলে কাতারে কাতারে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, মহিলাদের বোরখা পরিয়ে পরিয়ে নিয়ে আসা হচ্ছে। দুপুরবেলা তাদের লাঞ্চের ব্যবস্থা, চাইলে আমিও গিয়ে লাঞ্চটা করে নিতে পারতাম সেদিন। সেখানে সমস্ত লোকজন, এবং সেখানে তারা ডিসকাস করছে কি কি তারা না, না, গালি এই যে দেবে। এই না, না, অপবাদ আপনি দিলেন মিথ্যা তো। কথা বলছেন। বোরখা আপনি পরিয়ে, বোরখা আপনিও পরিয়ে মিথ্যে নিয়ে কথা এসেছেন। বলছেন। না, আপনি বোরখা আপনি যা culture ছিলেন, আপনাদের। আপনি ছিলেন, বোরখা আপনি ছিলেন। culture আপনাদের। না, please, এটা হলো প্রসঙ্গ, point এসে, point এসে, নীলাঞ্জন, এক second, point এটাই এসে। যে এটা একটা আমি BJP এটা এখন বোরখা নিয়ে আলোচনা করার জায়গা নয়, নীলাঞ্জন। এইভাবে এটা এক সেকেন্ড, ওফেলিয়া, এক আমি সেকেন্ড। প্রত্যক্ষদর্শী। এক আমি সেকেন্ড, প্রত্যক্ষদর্শী বলে বলছি যে এটা পুরোপুরি বিজেপির অর্কেস্ট্রেটেড একটা অ্যাটাক ছিল। তার একটা লিঞ্চ মবকে সেখানে জোগাড় করেছিল। নীলাঞ্জন, এক সেকেন্ড, নীলাঞ্জন, এক সেকেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড, ওফেলিয়া, এক সেকেন্ড, ওফেলিয়া, এক সেকেন্ড, নীলাঞ্জন, এক সেকেন্ড, নীলাঞ্জন, এক সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী তাদের বিরোধিতার পরিসর থাকবে, সেটাই কাম্য। তাদের উপর কোনোভাবেই কোনো রকম আক্রমণের ঘটনা সেটা কখনো জাস্টিফাইড হতে পারে না। বাট এটা এক সেকেন্ড, ওফেলিয়া, এক সেকেন্ড, ওফেলিয়া কথাটা, ওফেলিয়া আমি শেষ করতে দিন, ওফেলিয়া শেষ করতে দিতে হবে আমার সেন্টার। আমি যখন কথা বলছি, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ যখন আক্রান্ত হচ্ছে, দিলীপ ঘোষ যখন, এক সেকেন্ড, না না না, এক সেকেন্ড, দিলীপ ঘোষ যখন দিনের পর দিন আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষের সিআইএসএফ সিকিউরিটি ছিল, খগেন মুর্মু বা শুভেন্দু অধিকারীর কনভয় যখন হামলা হয়েছে, বাবুল সুপ্রিয়র কনভয় যখন হামলা হয়েছে, আমি তো দেখিনি 5 বছর শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, কোনোদিনও তার একটা চুল কেউ ছুঁয়েছে বলে তো আমি দেখিনি। হয়েছে তার গাড়িতে গাড়িতে হামলা হয়েছে, তার নিশ্চয়ই তদন্ত হয়েছে। কিন্তু এই ঘটনাটায় এই যে উনি বলছেন যে উনি সিআইডি থেকে পালাতে সেখানে গেছেন, 2 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওই প্রয়াত মানে বিজেপি যাকে খুন করেছে আমাদের সোশ্যাল মিডিয়া কর্মী সঞ্জু কর্মকার, তার বাড়িতে যে যাবে, না না, আপনি মিথ্যা কথাগুলো একটু কম বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওখানে যাবেন এটা আগে থেকে পুলিশের কাছে, লোকাল পুলিশের কাছে কমিউনিকেটেড ছিল। পুলিশ বলেছে তাকে কোনো পাইলট কার্ড দেওয়া হবে না, ফাইন। ওখানে যেখানে উনি যাবেন সেখানে একটা পুলিশ ছিল না, কিন্তু মিডিয়া পার্সোনালিটিরা ছিল। তো পুরো জিনিসটা অর্কেস্ট্রেটেড, পুলিশ ছিল না, পুলিশ ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে। তারপরে আর এই যে শ্রমিক ভট্টাচার্য বা যারা যেগুলো বলছে, এটা হচ্ছে গুড কপ ব্যাড কপ। একজন ভালো কথা বলবে আর একজন গিয়ে বলবে ঠ্যাঙা ওঠা। আমি অশোকদার কাছে আসি। অশোকদা, মৌপিয়া, এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের বিবৃতিটা খুব তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। তিনি বারবার করে বলেছেন যে কোনো ধরনের মব লিঞ্চিং কিংবা গণপিটুনির ঘটনাকে যদি জনরোষ ইত্যাদি আখ্যা দিয়ে প্রশ্রয় দেওয়া হয়, তা কিন্তু খুব বিপজ্জনক ইঙ্গিত বহন করে, এবং তৃণমূল এই কাজটা করেছিল। শাসক যদি এই কাজটা করে, শাসক যখন বিরোধী হয়ে যায় তার প্রতি এটা বুমেরাং হয়ে আসে। আজকের ঘটনাটাও কিন্তু সেই রকমই ইঙ্গিত বহন করছে। আজকের শাসক যদি এটাকে প্রশ্রয় দেয়, তুমি ধরে নাও এই যে হকার উচ্ছেদ হলো, এতগুলো মানুষের পেট ভাত রুটি রুজিতে লাথি পড়লো, আমি ধরে নিলাম যে এই এতগুলো মানুষ, তাদের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এরা যদি এবার জনরোষে আসতে পড়ে, তখন কি প্রশাসন এরকম নির্বিকার থাকবে? এই কথা আপনার কথার মাঝে আমি বলিনি, আপনার কথার মাঝে বলিনি, বলতে দিন, বাংলা বলছে একটা অত্যন্ত ডিসেন্ট ডিবেট, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমি যেটা বলতে চাইছি যে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, এখানে একটা খুব মানে প্রশ্ন আসে যে পুলিশ নিষ্ক্রিয় থেকে, পুলিশের কাছে আগাম ইন্টিমেশন থাকার পরও পুলিশ যখন নিষ্ক্রিয় থাকলো, পুলিশের উপস্থিতি টের পাওয়া গেল না, তাহলে কি পুলিশ এই জনরোষের ব্যাপারটাকে কোথাও না কোথাও একটা ইন্ধন যোগালো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কিন্তু আরো একটা কথা আছে, যার নিরাপত্তা 2 দিন আগে কেড়ে নেওয়া হলো, তার নিরাপত্তা আবার ফিরিয়ে দেওয়ার এটা কোনো সুকৌশল নয় তো? না না, যাই হোক, একটা তো পেলো, একেবারে কেড়ে নিয়েছিল তারপরে পেলো। তা আমি একটা কথা এখানে বলতে চাইছি যে
দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদেরও প্রচুর অভিযোগ আছে, বাংলার মানুষের প্রচুর অভিযোগ আছে, কিন্তু এখন তো ডবল ইঞ্জিন সরকার যদি হয় তাকে কেন ভাই বাইরে ঘুরতে দিচ্ছ? তুমি তাকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ নাও, যা তো বলেছিলে আইন করবে, অমুক করবে, তমুক করবে, জেল খাটাবে, তা না করে তাকে তুমি বাইরে ছেড়ে রাখছো কেন? ভাইটাল পয়েন্ট। আমি এই প্রসঙ্গে অফিলিয়ার কাছে আসবো, তার আগে আমি শ্রীকুমারদার কাছে আসি। শ্রীকুমারদা, কোনো অন্যায় মানে একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে কখনো জাস্টিফাই করা যায় না, বাট আজকে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, ডেফিনেটলি আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো নেতার উপর এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু পরপর বিধানসভার মধ্যে আমরা দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জির ঘটনা দেখেছি, এবং গৌরাঙ্গ চ্যাটার্জি তার ক্ষেত্রেও হাসপাতাল নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেছিল, এবং সেই সময় শাসক দলের ভূমিকা সেটা প্রশ্নের মুখে ছিল। আমরা ধীরেন লেট দেখেছি, আমরা রামচন্দ্র ডোম যখন 2018 পঞ্চায়েতের মনোনয়নের জন্য নিয়ে যাচ্ছেন সবাইকে, সেই সময় রক্তাক্ত হতে দেখেছি। এগুলো তো আমরা দেখেছি। কোথাও কি আসলে এই কালচারটা থেকে যে কোনো রাজনৈতিক মানে বাংলার রাজনীতি এই কালচারটা থেকে বেরোতে পারছে না? ঠিক, আমি তো এর অনেকগুলোর সাথে একদম সাক্ষী, একদম। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে একদম, আমি হচ্ছে এই অনেক ঘটনার সাথে পুরনো ঘটনাগুলো অন্তত তার চোখের সামনেই অনেক কিছু দেখা। বিধানসভা ভাঙচুর হয়ে যাওয়া, সেটা তো আমার সময়, আমি তো ছিলাম সেই দিন, 2006 নভেম্বর। হ্যাঁ, সেদিন তো আমি ছিলাম, তখন তো আমি বিধানসভায় রয়েছি, কাজেই এই কালচার আমি দেখেছি। এবং কেমন সুন্দর বললেন, হয়ে যাওয়ার পর আমরা তো ভাঙিনি, একটা টাকা ফিক্স আপ করেছিলেন আলিম সাহেব যে এত টাকা দিতে হবে, কারণ এটাই আইন, সে টাকা কোনোদিন পৌঁছায়নি। কিন্তু এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার চলে আসুন পাইলট ভ্যান দেওয়া। পাইলট ভ্যান তো পাওয়ার কোনো উপায় নেই তার, এখন অভিষেক ব্যানার্জি এবং তখনও অভিষেক ব্যানার্জি, তার পাইলট ভ্যান পাওয়ার কোনো কারণ নেই। এক্স ক্যাটাগরি তার সিকিউরিটি, তার মানে তার কাছে একজন সিকিউরিটি, না 3 জন, না 2 জন, একজন যখন একজন ছুটিতে চলে গেলে আরেকজন আসবে, এইভাবে একসাথে দুটো থাকবে না, একটাই। তো এটা তো পাইলট আসে কি করে? 1 2 নম্বর হচ্ছে যে সরু রাস্তাটা দিয়ে তিনি চলে গেলেন, এই রাস্তায় যাওয়াটা মানেই তো তিনি আক্রান্ত হতে পারেন, এবং সেটা জেনেই তিনি গেছেন। কেন? এটা খুব ভালো, আচ্ছা বলি, এটা তো খুব ইম্পর্টেন্ট কথা। তা হচ্ছে যে সরু রাস্তা দিয়ে তিনি যেতে পারেন। আমি আপনাকে একটা ঘটনার কথা বলি। আমরা যখন ক্ষমতার বাইরে চলে গেলাম, তখন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যর 1 ঘন্টার একটা ইন্টারভিউ হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো এখন বাইরে বেরোচ্ছেন না সেইভাবে। তিনি বলেছিলেন যে মাস 3 যাক, লোকজন আমাদের তো সরিয়ে দিয়েছে অপছন্দ করে, তো সেই ব্যাপারগুলো লোকের কাছে বোধের মধ্যে আসুক, তারপর না। কিন্তু শ্রীকুমার এখানে এক সেকেন্ড, আমি যখন কথা বলবো ইন্টারাপ্ট করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, নাম্বার 1, দল টু দল ভ্যারি করে, নাম্বার 2, নাম্বার 3, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন তারা আক্রান্ত হচ্ছেন বা তাদের মনোবল তলানিতে, তখন তারা বেরোবেন কি বেরোবেন না, তারা ঘরবন্দি থাকবেন, এটা তো কোনো গণতান্ত্রিক জায়গায় কোনো গণতন্ত্রের পরিসরে সেটাও কাঙ্ক্ষিত নয়। 1 2 হচ্ছে যখন আমি এতগুলো যখন আমি এই ট্র্যাডিশনের কথা বললাম, এই ধীরেন লেট থেকে শুরু করে এখন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবধি বললাম, আর একটু পিছিয়ে গেলে লালু আলম, এই মমতা ব্যানার্জি আক্রান্ত হননি? আমি প্রথম এই ঘটনাটার পরে লিখেছিলাম যে কাজটা অন্যায়, তুমি একটু দেখে নিও ফেসবুকে, প্রথম লিখেছিলাম কাজটা খুব অন্যায় হয়েছে, এটা আমি বিশ্বাস করি। তুমি যে ভাবনা ভেবে বললে, এই ভাবনার সাথে আমি সাবস্ক্রাইব করি এই ভাবনাটা। কিন্তু আমি যেটা করি না সেটা হচ্ছে যে লোকটিকে ছেলেটিকে দেখতে গেল, তাকে শুধু তৃণমূল বলে দিলে তো ভুল। সে লোকটা একটা দুর্বৃত্ত, তো সে তৃণমূলকে ভোট করতে পারে, তৃণমূলের এমএলএর সাথে ঘুরতে পারে, কিন্তু জনরোষ মানে ওখানকার লোকেদের কাছে ও সব থেকে বড় ক্রিমিনাল। আপনারা এবারও তপন ঘোষকে টিকিট দিয়েছিলেন, হ্যাঁ এবারও তপন ঘোষকে টিকিট দিয়েছিলেন। আপনি যদি জাস্ট লোকাল রেপুটেশনের উপর যান, তপন ঘোষের রেপুটেশন কি? না, এবার ঠিক লোকজন বলেছিল তো। আমি শ্রীকুমার দাকে আমি বিনীতভাবে একটা কথা বলতে চাই। শ্রীকুমার দা, আপনার থেকে এইটা আশা করিনি। দেখুন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 1000 অভিযোগ, সঞ্জু সে 1000 দুর্বৃত্ত, কিন্তু এই সমস্তটাকে দিয়ে মব লিঞ্চিংকে সমর্থন করা যায়? করলাম না তো,
পুরনো ঘটনাগুলো পুনরাবৃত্তি করে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। তাহলে কোন পাল্টানো? তাহলে কোন পাল্টানো? পয়সা খাইয়ে গুন্ডা এনে মারিয়ে বিজেপি তো বলে যে পার্টি উইথ ডিফারেন্স। এবং আমি আবারও বলছি, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সুরটা বেঁধে দিয়েছিলেন, আজকে শুভেন্দু অধিকারীও কিন্তু তিনি হয়তো ভিন্ন আঙ্গিকে বলেছেন, একটু অন্যভাবে বলেছেন, কিন্তু বার্তাটা একটাই যে এ ধরনের ঘটনা সেটা কাঙ্ক্ষিত নয়, এটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তো তারপর এই ঘটনাটা, এইটা কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষ থেকে নয়। আমরা আমাদের প্রত্যেক জায়গায় যেখানে তৃণমূলরা ঢুকতে পারছিল না, ভয় পাচ্ছিল, তাদের আমরা ঘরে ফেরাচ্ছি। এটা বললে খুব বলছি তো একেবারে অত্যুক্তি করা হবে এই বিষয়টা। এখানকার জনগণ ওই ছেলেটির ওপরে এতটাই ক্ষুব্ধ ছিল যে তার ফলে ওই রোষটা চলে গেছে একেবারে অভিষেক ব্যানার্জির উপরে। এটা মানতে হবে। আমি 30 সেকেন্ড করে রেসপন্স দিই। কারণ ওই ছেলেটি ওখানে অঞ্চলের মানুষদের উৎখাত করত, একেবারে মাদকাসক্ত একটা, এবং তার বাড়ির লোকও বলেছে যে তার মৃত্যু সম্পূর্ণ অন্য কারণে, যা রটনা করছে তৃণমূল তার নয়। এটা পরিষ্কার তার পরিবার জানিয়েছে। বোঝার চেষ্টা করুন এইটাকে কেন শুধু আমাদেরকে জড়ানো হচ্ছে, জানি না, জড়ানোর চেষ্টা করবেন না। 10 সেকেন্ড। অভিষেক ব্যানার্জি কিংবা সঞ্জুর মতন কোট আনকোট তথাকথিত দুর্বৃত্তের ওপরে জনরোষ আছড়ে পড়বে, স্টুডিওয়ে বসে আমরা আলোচনা করে বলে দিতে পারি, চায়ের দোকানের লোক বলে দিতে পারে, আর পুলিশের গোয়েন্দা বিভাগ তা আজ করতে পারে না। নীলাঞ্জন, খুব সংক্ষেপে। পুরো জিনিসটা আগে থেকে পুলিশ জানতো, আমরা নিজেরাও গিয়ে সেখানে অন স্পট আমরা দেখেছি, পুরোটা ওয়াজ কালেক্টেড। ওখানকার লোকাল কেউ ছিল না, খুব অল্প কিছু লোকাল জন ছিল হয়তো, কিন্তু বাদবাকি পুরোটা বাইরে থেকে লিঞ্চ মব আনা হয়েছিল। না, আমার একটা সিম্পল প্রশ্ন নীলাঞ্জন, এক সেকেন্ড, তুমিও বললে তুমি তার আগে ছিলে, তারপর চলে এসেছো। আমার বক্তব্য যে যদি বোঝো যে তোমাদের দলের সেকেন্ড ইন কমান্ড তিনি যাচ্ছেন এবং সেখানে লোক জড়ো হচ্ছে, সেখানে মারধর হতে পারে, পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স আসছে না, তোমার দলের কাউন্সিলর, তোমার দলের লোকাল, এক সেকেন্ড, এমপি, তোমার দলের ওখানকার লিডার্স তারা কোথায় ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন একজন কালো টি শার্ট পরা, এবং আমাদের সংবাদ মাধ্যমে আমাদের একজন সিনিয়র, তাকে আমরা দেখতে পাচ্ছি, উজ্জ্বল দা, তাকে আমরা দেখতে পাচ্ছি, তারা যেটা করলেন, লোকাল তার সঙ্গে কে ছিল? লোকাল কেউ ছিল না। এটা দুর্ভাগ্যে লোকাল তৃণমূলের লোকেরা বেরোয়নি, এবং আমরা ছিলাম এবং আমরা দেখেছি সেখানে বিজেপি কি করার চেষ্টা করছিল। আমি নতুন মুখপাত্র হতে পারি, দলে নতুন শেষ করার আগে একটু দেখাবো অবশেষে শুভেন্দু অধিকারীর যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিল। আমি শেষ করার আগে আপনাদের দেখাবো এক ঝলকে সেই মন্ত্রিসভা, দেখুন। আমি শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মন্ত্রিসভার সম্প্রসারণ, যাকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা। শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, বিজেপির বৃহত্তর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাপ কি স্পষ্ট হলো নতুন মন্ত্রিসভায়? 35 জন নতুন মন্ত্রী। শুভেন্দু অধিকারীর টিমে উঠে এসেছে বাংলার নানা প্রান্তের মুখ। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, মতুয়া এলাকা থেকে তপশিলি জাতি উপজাতি, প্রায় সব গুরুত্বপূর্ণ সামাজিক ও ভৌগোলিক সমীকরণকেই ছুঁতে চেয়েছে বিজেপি। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মনোজ কুমার ওরাও, মালতী রাভা রায় এবং দীপক বর্মনের মতো নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেই বার্তাকেই আরও জোরালো করল এই প্রতিনিধিত্ব। শুধু আঞ্চলিক ভারসাম্য নয়, গুরুত্ব পেয়েছে সামাজিক সমীকরণও। আদিবাসী ও তপশিলি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়াতে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জুয়েল মুর্মু, অমিয় কিস্কু, চাঁদ বাউরি এবং কলিতা মাঝিরা। ফলে জঙ্গলমহল ও তপশিলি ভোট ব্যাংকের প্রতিও বিশেষ বার্তা দিতে চেয়েছে শাসক দল। মতুয়া ভোট ব্যাংককেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আগেই মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন মতুয়া সমাজে পরিচিত মুখ অশোক কীর্তনিয়া। নতুন সম্প্রসারণেও সেই সামাজিক সমীকরণ বজায় রাখার ইঙ্গিত স্পষ্ট। শুধু সামাজিক সমীকরণেই আটকে থাকেনি বিজেপি, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার বার্তাও দেওয়া হয়েছে নতুন মন্ত্রিসভায়।
প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়কে মন্ত্রী করা হয়েছে, তেমনি স্বপন দাশগুপ্তের মতো বুদ্ধিজীবী মুখ কিংবা প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডাকে সামনে এনে শহুরে ও মধ্যবিত্ত ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা করেছে দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গ জঙ্গলমহল, মতুয়া সমাজ, তপশিলি জাতি উপজাতি থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত প্রত্যেক স্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই সাজানো হয়েছে এই মন্ত্রিসভা। তাই এই সম্প্রসারণকে শুধু প্রশাসনিক রদবদল হিসেবে নয়, আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবেও দেখছেন অনেকে। কলকাতা টিভি।